শেষ পর্যন্ত বাঁচতে পারল না শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস কি জিনিস তা হারে হারে টের পেল ভারত। বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে উপস্থাপন করবেন মোহাম্মদ ইউনূস। জো বাইডেনের সাথে সেরে ফেললেন বৈঠক। ঠিক এই পয়েন্টে কেন বাংলাদেশ আলাদা, কেনই বা গোটা বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে? শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারত বাংলাদেশের মধ্যে হলো দ্বিপাক্ষিক বৈঠক। ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজন একটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য, কারণ এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গে যে আমরা পত্রপত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে। আপনি সরকারে আসা এরা প্রাথমিকভাবে আপাতত চুপ করে থাকলেও এরা যে কোনো সুযোগের অপেক্ষায় আছেন তা কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। সেনাপ্রধানের দেওয়া সময় ফ্রেমে সজীব ওয়াজেদ জয় সন্তুষ্ট কেন? আমরা কিন্তু এইটাই বলছিলাম যে প্রত্যেকটা দিন যাচ্ছে আওয়ামী লীগ তার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা গরম খবর, নরেন্দ্র মোদী কিন্তু ডক্টর ইউনূসের কাছে মাপ চেয়েছে। শেষ রক্ষা হচ্ছে না, শেখ হাসিনার অবশেষে ফাঁসি নির্ধারণ করেছে জাতিসংঘ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। নতুন বাংলাদেশকে উপস্থাপন করবেন মোহাম্মদ ইউনূস। জো বাইডেনের সাথে সেরে ফেললেন বৈঠক। ঠিক এই পয়েন্টে কেন বাংলাদেশ আলাদা, কেনই বা গোটা বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে? শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারত বাংলাদেশের মধ্যে হলো দ্বিপাক্ষিক বৈঠক। সেই বৈঠকের বিষয়বস্তু কি ছিল? শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি কি জানালো বাংলাদেশ? এতদিন ধরে যে আলোচনা চলছে, জল্পনা চলছে, এই দ্বিপাক্ষিক বৈঠক ছিল তার পাখির চোখ। শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরে যাচ্ছেন তার উত্তর কি এই বৈঠকে আদেও ছিল? অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটা সময় বলেছিলেন ভারত সম্ভবত বাংলাদেশের জনগণের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছিল আওয়ামী লীগ দলকে। সেই ধারণা কি আদেও ঠিক? কি বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর? নতুন পথে এবার চালিত হবে ভারত বাংলাদেশের সম্পর্ক। জাতিসংঘের বৈঠকে বিগত 15 বছর ধরে চলা সম্পর্কের পুরো ছকটাই কি তবে বদলে গেল? মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রনেতা নন। গুঞ্জন উঠেছিল তিনি নাকি জাতিসংঘে ভাষণই দিতে পারবেন না, অথচ দেখুন তিনি জাতিসংঘে ভাষণ দিতে চলেছেন। সেখানে ঠিক কি কি পয়েন্ট গুরুত্ব পাবে জানেন? বাংলাদেশকে কোন নজরে এবার দেখতে চলেছে গোটা বিশ্ব? অন্তর্বর্তী সরকারের হাত ধরে বাংলাদেশ পেতে চলেছে নতুন দিশা, স্পষ্ট হলো জাতিসংঘের বৈঠকে। এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম তারই উত্তর থাকছে আজকের রিপোর্টে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভারত আর বাংলাদেশ এই যে নতুন সম্পর্কের মধ্য দিয়ে পথ চলতে শুরু করলো, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ইতিবাচক নাকি নেতিবাচক? সম্প্রতি বাংলাদেশে যে গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে তা গোটা বিশ্ব দেখেছে। কেউ প্রশংসা করেছে, কেউ বা সমালোচনা হয়েছে গণ অভ্যুত্থানের পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে। এবার সেই অভ্যুত্থানের কথাই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। একবার ভাবুন তো, জুলাই আগস্টে সংগঠিত হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট থেকে শুরু করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে ঘটনা তার বক্তব্যের বিষয় হবে। আগামীতে বাংলাদেশের রাজনীতিই বা কেমন হতে চলেছে? রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র নিরাপত্তার জন্য ঠিক কোন কোন সংস্কার কার্যক্রম নেবে? অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলো বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। জাতিসংঘে মোহাম্মদ ইউনূস ভাষণ দেবেন না তা নিয়ে কিন্তু বাংলাদেশের অন্তরে সমালোচনার ঝড় উঠেছিল। একদল সমালোচক বলেছিলেন তিনি তো নির্বাচিত রাষ্ট্রনেতা নন, তাহলে কিভাবে ভাষণ দেবেন? আর সেই সমালোচকদের মুখে রীতিমতো ঝামা ঘষে নতুন বাংলাদেশের অবস্থানের কথা বিশ্বমঞ্চে তুলে ধরবেন ইউনূস। গত 8ই আগস্ট তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন। সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো বিদেশ সফরে গিয়েছেন। দেখুন, এটা তো বুঝতে পারছেন বাংলাদেশ এখন যাচ্ছে একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে। শেখ হাসিনা সরকারকে দেখে দেওয়া হচ্ছে একনায়কতান্ত্রিক শাসন বলে, আর সেই শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ আর সরকারের দর্শন বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন ইউনূস। বাংলাদেশকে কিছুটা হলেও আলাদাভাবে জানাবে আন্তর্জাতিক সম্প্রদায়। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশের জাতিসংঘের সাহায্য অত্যন্ত দরকার। এর আগেও ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারকে যথাযথ সাহায্যের চেষ্টা করবে। বাংলাদেশে পুলিশ ও নির্বাচনী ব্যবস্থা সংস্কার সহ ব্যাপক ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে। কিন্তু এই যে জাতিসংঘে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের উপস্থিত থাকা, তার ভাষণ দেওয়া, এই বিষয়গুলো কেন এত গুরুত্ব পাচ্ছে? তাহলে কি বাংলাদেশের সামনে জাতিসংঘের এই অধিবেশন একটা বড় সুযোগ? যদি বিষয়টিকে এইভাবে ভাবেন তাহলে খুব একটা ভুল হবে না। অন্ততপক্ষে বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়নের জন্য জাতিসংঘের এই অধিবেশন একটা বড় প্লাস পয়েন্ট বলতে পারেন, যেখানে বাংলাদেশ নিজেকে প্রকাশ করার সুযোগ পেতে চলেছে, তাও আবার নতুন রূপে। প্রথমত, গণ অভ্যুত্থানের পরবর্তীকালে যে বিশৃঙ্খলা, হিংসাত্মক ঘটনা বাংলাদেশ জুড়ে ঘটেছিল তাতে বাংলাদেশের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। সেই ভাবমূর্তি পুনরুদ্ধার এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে
ক্ষেত্রে জাতিসংঘের এই সম্মেলন বিশেষ তাৎপর্য বহন করছে। আর তাছাড়া মানবাধিকার আর গণতন্ত্র ইস্যুতে এর আগে আওয়ামী লীগ সরকারের সঙ্গে আমেরিকা আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বারংবার টানাপোড়েন দেখা গিয়েছে, এমনকি উষ্ণ বাক্য বিনিময় হয়েছে। কোনো দেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক বা আন্তর্জাতিক সংগঠন বা গোষ্ঠীর সম্পর্ক যত স্ট্রং হবে, সেই দেশের উন্নতির পথটাও কিন্তু ততটাই সহজ হবে। কারণ গণ অভ্যুত্থানের পর একটা দেশ নতুন করে যখন মাথা তুলে দাঁড়ায়, তখন সাপোর্টের ভীষণ প্রয়োজন। আর এই সহজ অঙ্কটা বুঝে গিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। তাই বলতে পারেন এবারের অধিবেশন নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে, বিশেষ করে বাংলাদেশের সামনে। আর তাই হয়তো দেশটার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতে এই অধিবেশন বাংলাদেশের জন্য বিশ্বসভায় নতুন পদচারণার বিশাল সুযোগ। তাছাড়া বাংলাদেশের জাতিসংঘে সদস্য প্রাপ্তির 50 বছর পূর্ণ হয়েছে। বাংলাদেশের বহু কূটনীতিক আশা করছেন এবারের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট থেকে শুরু করে কি কি চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, ভবিষ্যতে তারা কি করতে চায়, এই বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানানো হতে পারে। শুধু কি তাই, বাংলাদেশ যে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে বৈদেশিক সাহায্য আর বিনিয়োগটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সম্মেলনটিকে কাজে লাগানো যেতে পারে, কারণ এখন বাংলাদেশের দরকার আর্থিক সহায়তা আর সহযোগিতা। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের মানবাধিকার এবং গণতন্ত্রের ইস্যু জাতিসংঘের মানবাধিকার কমিশন সহ পশ্চিমা দেশগুলোর অন্যতম উদ্বেগের জায়গা ছিল। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের বর্তমান সরকারের কর্মকর্তারা পরিবর্তিত চিত্র তুলে ধরার চেষ্টা করবেন। সোজা কথায় বলতে গেলে জাতিসংঘের অধিবেশনকে ঘিরে নতুন স্বপ্নের জাল বুনছে বাংলাদেশ। আর যদি বলা হয় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, যেটা নিয়ে বারংবার ঝড় উঠেছে কূটনৈতিক মহলে, তারও সলিউশন কিন্তু কিছুটা হয়ে গিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর ভারতে আশ্রয় নেওয়ায় যে বিতর্ক দানা বেঁধেছিল, সেই জট এবার কিন্তু সরল হতে শুরু করেছে, তাও আবার দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সম্ভাবনামূলক বৈঠক নিয়ে বিগত কয়েকদিন ধরে আলোচনা চলছিল। কিন্তু জাতিসংঘের অধিবেশনের সাইড লাইনে সেই বৈঠক হয়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠক হয়েছে। প্রতিবেশী কোনোদিনও পরিবর্তন হয় না, অনেক দ্বিপাক্ষিক বিষয় আছে যেগুলো নিয়ে আলাপ আলোচনা না করলেই নয়। এক্ষেত্রে ভারতের সামনে যেমন কোনো অপশন নেই, তেমন কিন্তু বাংলাদেশের সামনেও অপশন নেই। যদি পারস্পরিক নির্ভরশীলতার কথা বলেন, তাহলে কিন্তু দুই দিকের স্বার্থের বিষয় রয়েছে। সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের জায়গা রাখতে গেলে আলাপ আলোচনার অবশ্যই দরকার, কারণ সুষ্ঠু আলাপ আলোচনাই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। গণ অভ্যুত্থান, তারপর শেখ হাসিনার ভারতে আশ্রয়ের পর এটাই প্রথম ভারত আর বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকের পরে এস জয়শঙ্কর জানিয়েছেন দুই পক্ষের মধ্যে কথোপকথন বেশি জোর দেওয়া হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর। এই বৈঠকে কি আলোচনা হয়েছে কি হয়নি সেটা কিন্তু বিস্তারিত এখনো জানানো যায়নি বা জানানো হয়নি। এমনকি এই বৈঠকে শেখ হাসিনার প্রসঙ্গ উঠেছিল কিনা সেটাও জানা যায়নি। তবে এটা ঠিক, বৈঠকে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে। অর্থাৎ এটাই স্পষ্ট, দুই পক্ষই চাইছে একটা মজবুত সম্পর্ক, যেটা আগে ছিল সেটা যেন ভবিষ্যতেও থাকে। সম্পর্কের মাঝে বিন্দুমাত্র দোলাচলতা চাইছে না দুই দেশ। শুধু তাই নয়, শেখ হাসিনার জন্য সেই সম্পর্কে টানাপোড়েন তৈরি হোক সেটাও কিন্তু চাইছে না। অথচ দেখুন, যেটা শুরুতেই বলেছিলাম, একটা সময় তৌহিদ হোসেন বলেছিলেন ভারত বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশী। ঢাকা নয়াদিল্লির সাথে সুসম্পর্ক রাখতে আগ্রহী, যা জনগণের কাছে অগ্রাধিকার দিতে হবে। এই সম্পর্ক জনগণের সম্পর্ক, শুধুমাত্র দুই সরকারের মধ্যে নয়। ভারত খুব ভালোভাবেই জানে বাংলাদেশের মানুষ কি চায়। তবে সম্ভবত ভারত জনগণের চেয়ে ব্যক্তি এবং দলের সাথে সম্পর্ককে বেশি গুরুত্ব দিয়েছিল। কোথাও গিয়ে বলতে চেয়েছিলেন এর আগে গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশের জনগণের তুলনায় ভারত বেশি গুরুত্ব দিয়েছিল সরকারকে। এমন বক্তব্যের পর তুমুল সমালোচনা হয়, পাল্টাপাল্টি বক্তব্য উঠে আসে দুই দেশের কূটনৈতিক মহলে। আশা করি জাতিসংঘের বৈঠকে এবার সেই জল্পনার অবসান হলো। আপনিও কি এই মতের সঙ্গে সহমত? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে থাকুক। এই অধিবেশনের সভার বাইরে নেতাদের মধ্যেও বৈঠকে বড় গুরুত্ব বহন করছে, যেখানে রয়েছে প্রতিবেশী ভারত বাংলাদেশের সম্পর্ক। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, সেটা কিন্তু এর আগেও স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছিলাম সমস্যার সমাধান করতে হবে, সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। এই টানাপোড়েন দূর করার চেষ্টা করা হবে, একটা কাজের সম্পর্ক রাখার চেষ্টা করা হবে। তবে সম্পর্কটা হবে মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। সেই প্রতীক্ষিত বৈঠক অবশেষে হলো। দেখুন, জাতিসংঘের মতো অধিবেশন বলে কথা, আর সেখানে কিনা হাইলাইটেড হচ্ছে বাংলাদেশের ইস্যু, ভারত বাংলাদেশের সম্পর্ক। বিষয়টা কেনই না গুরুত্বপূর্ণ হবে না? এই অধিবেশনে যোগ দিয়েছে প্রায় 150টিরও বেশি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা। নিউ ইয়র্ক শহর জুড়ে শুধু কড়া নিরাপত্তা, মেইনলি ফোকাস করা হয়েছে গাজা ও ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মতো বহু বৈশ্বিক চ্যালেঞ্জের দিকে। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও অধিবেশনে যোগ দিয়েছে ফিলিস্তিন, যারা এই মূল অধিবেশনে গাজা যুদ্ধ ইস্যু এবং ইসরায়েলের আক্রমণ নিয়ে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবে। হঠাৎ কেনই বা এত প্রসঙ্গ আসছে? আসলে এবারের সম্মেলনের মূল আহ্বানই হলো একযোগে সহযোগিতা, সমস্যার সমাধান। শুধুমাত্র সাময়িকভাবে নয়, হবে দীর্ঘস্থায়ী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিষ্ঠানগুলোকে আধুনিকীকরণ করতেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতের বৈশ্বিক হুমকি সহজে মোকাবিলা করা যায়। জাতিসংঘের মহাসচিব বৈশ্বিক সংঘাতে জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য। স্ক্রিনের এক অংশে একটা ছেলের ছবি দেখছেন। কয়েকদিন আগেও এই সমন্বয়ক আলোচনায় ছিল, কিন্তু পরবর্তী সময়ে তার একটা বক্তব্যের কারণে আলোচনা থেকে অনেকটা সরে গিয়েছিলেন। ক্রেডিট নিতে চান না, হয়তোবা ভয়ে অথবা
তিনি ভাবছেন যে এই টোটাল আন্দোলনটা সারা বাংলাদেশের ছাত্র জনতা বা রাজনৈতিক দলগুলো করেছে, যার কারণে মূল ক্রেডিটটা তিনি নিতে চাচ্ছেন না। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আজকে এই ছেলেটিকেই, এই যে আওয়ামী লীগ সরকারের পতন বা বৈষম্য বিরোধী আন্দোলন পেছন থেকে মূল মাস্টার মাইন্ড বা মূল প্রধান সমন্বয়কের দায়িত্ব যিনি পালন করেছেন, তাকে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে পরিচয় করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর আজকে আপনার যদি আমরা দেখি, ছেলেটার নাম আমরা সকলে জানি, ছেলেটির নাম হচ্ছে আপনার মাহফুজ। তার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে তারা আসলে আজকের দিনে হুট করে আইসা যে এই আন্দোলনটা করছে তা না। সমন্বয়কদের যে টিমটা গত 1 বছর আগে তারা একটা রাজনৈতিক দল হিসাবে, ছাত্র সংগঠন, গণতান্ত্রিক ছাত্র শক্তি হিসাবে, রাজনৈতিক দল না, একটা কি বলে যে দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আর তারা সবাই একে অন্যের সাথে কানেক্টেড একটা লং টার্ম ধরে। আর যখন আমরা দেখছিলাম নাহিদ, সার্জিস, হাসনাত বা আসিফদের নিয়ে কথা পরবর্তী সময় সামনে এলো, পেছন থেকে মূল মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ নামক একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বিগত সরকার কিভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কিভাবে ছাত্র জনতা বুক পেতে সাহস নিয়ে দাঁড়িয়েছে সেই ঘটনাও আপনার পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন। বক্তব্যের শেষ দিকে তার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং 2 সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলীকে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন। তিনি আপনার ইংরেজিতে বলছিলেন যে এদেরকে দেখে বোঝার উপায় নাই, বাট এদের এনকারেজ, এদের স্পিরিট, এদের বক্তব্য সকল কিছু আপনার এই জাতিকে একটা নতুন বিপ্লবের দিকে ধাবিত করার সুযোগ দিয়েছিল। আপনার নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে মঞ্চে রেখেই মাহফুজকে ডক্টর ইউনূস আখ্যা দেন বিপ্লবের পেছনের প্রধান কারিগর। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির একজন হচ্ছেন সমন্বয়ক মাহফুজ আলম, যিনি মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত। আন্দোলনের নেপথ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য তিনি আলোচনা ছিলেন। বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। তো এখানে আপনার আমাদের ডক্টর ইউনূস যখন কথা বলছিলেন তখন মাহফুজ খুবই লজ্জিত ছিল বা অনেকটা সেলুট দিয়েও আপনার যারা সামনে ছিল তাদেরকে কি বলা হচ্ছে অভিবাদন জানিয়েছে। তো তিনি বলছেন মাহফুজদেরকে নিয়ে যে তাদেরকে দেখতে অন্য তরুণদের মতন মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন, আপনিও অবাক হবেন। তারা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। অনেক কিছু হয়েছে, কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি। তাদের বক্তব্য, আপনারা চাইলে আমাদেরকে হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। তো বলছেন যে গণঅভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ, যদিও মাহফুজ সবসময় বলে যে সে নয়, আর অনেকে আছেন, যদিও সে গণঅভ্যুত্থানের পেছনের কারিগর হিসাবেই পরিচিত, এমনভাবে বিশ্বের কাছে পরিচয় করে দেওয়া হয়েছিল মাহফুজকে। তো আপনার যাই হোক, মাহফুজকে দিকে তিনি বলছেন তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে, তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন, তাদের জন্য হাততালি হোক। সোজা কোথায় নিয়ে ব্র্যান্ডিং করে নিয়ে আসছে। এখন এই মাহফুজ সম্পর্কে নানান মিশ্র প্রতিক্রিয়া আছে, মিশ্র বক্তব্য আছে। আসলে কোন দলকে সে সাপোর্ট করে, যদি এ পর্যন্ত তার পলিটিক্যাল অবস্থান, সে কি ছাত্রদল মনা নাকি ছাত্র শিবির মনা? তবে তার একটা বক্তব্য খুবই ভাইরাল। তার একটা বক্তব্যের একটা অংশ ছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি যদি চিন্তা করেন যে নতুন বাংলাদেশ গড়বেন, সেটা কিন্তু সম্ভব না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের যে মানুষগুলো আছে তারা আবার পরে আস্তে আস্তে এরকম আরও একটা বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু সামনে নিয়ে আসবে কোনো একটা সময়। সুতরাং তাদের সবাইকে একসাথে করেই নতুন বাংলাদেশের পথযাত্রা হবে। কাউকে বাদ দিয়া এই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নাই, কারণ তারাও একটা বৃহত্তর শক্তি। তো সেখান থেকে তাকে নিয়ে নানান পজিটিভ আলোচনা, নেগেটিভ আলোচনা হয়েছে। তো সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি বা সাধারণ সম্পাদক, তাদের পরিচয় প্রকাশিত হওয়ার পর সারা বাংলাদেশে হইচই পড়ে গিয়েছে। পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা হচ্ছে। সেগুলো নিয়ে বিস্তারিত না বলে যেটি বলা যায় সেটি হলো, ছাত্রলীগের ব্যানারে থেকে, সমন্বয়কদের ব্যানারে থেকে ইসলামী ছাত্র শিবির নামক যে সংগঠনটি, এটি এতটা সুকৌশলে আওয়ামী লীগের বিরুদ্ধে এই পুরো আন্দোলনটিকে, কোটা বিরোধী আন্দোলনকে সংঘবদ্ধ করেছে এবং প্ল্যান ওয়াইজ ধীরে 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 এটিকে একটি কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে দিয়েছে। তা এই মুহূর্তে রাজনীতির জন্য একটা বিরাট শক। শক মানে আমরা যেটাকে বলে হয় যে আঘাত, মারাত্মক আঘাত। আঘাতের কারণে যে বাংলাদেশের মূল রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, তো আওয়ামী লীগের পতন যদি বিএনপির হাতে হতো আমরা কেউ শকড হতাম না, কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে সমন্বয়কদের হাতে। এই জন্য আমরা প্রথমে সবাই খুব আশ্চর্য হয়েছি, এটা হলো কি করে। এরপর যখন সমন্বয়কদের অনেক যারা সদস্য রয়েছেন, যুবক, তারা যখন পুরো আন্দোলনের যে ক্রেডিট তারা নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা করলেন, ঠিক সেই সময়টিতে রাজপথের বেশ কয়েকজন সৈনিক, কারো রাজনৈতিক পরিচয় আছে, হয়তো কারো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু এই আন্দোলনের সময়টিতে তারা দেশবাসীর নিকট পরিচিত হয়ে পড়েছিলেন। তারা এই সমন্বয়কদের এই যে ক্রেডিট নেয়ার যে প্রবৃত্তি, এর দ্বারা মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণ এবং তার সরকারের সমন্বয়কদের অতিমাত্রায় প্রভাব,
এবং জামাতের এখানে প্রচ্ছন্ন তাদের যে সমর্থন এবং সরকার পরিচালনায় তাদের যে অংশগ্রহণ, এটি নিয়ে অনেকে ফিসফাস করছিলেন এবং কেউ কেউ এই আন্দোলনের পেছনে বিএনপি জনাব তারেক রহমানের যে নির্দেশনা, তার কর্মকাণ্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরকম প্রচার যখন করছিলেন এবং বিএনপি যখন এটিকে আবার ওন করছিলেন, ঠিক সেই সময়টিতে জামাত একটি কাণ্ড করে বসে। কাণ্ডটা হলো যে জামাতের যে ছাত্র সংগঠন শিবির, যারা এই আন্দোলনের সমন্বয়ক হিসাবে তারা মিশেছিল এবং অনেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের পরিচয় দলীয়ভাবে ফাঁস করে দেয় এবং সেটি ফাঁস করে দেওয়ার পর সারা বাংলাদেশের যে রাজনীতির হিসাব নিকাশ এটি উলটপালট হয়ে যায়। আওয়ামী লীগ রীতিমতো টাস্কি খেয়ে যায়। বিএনপি এই যে এই আন্দোলনের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা, এটা নিয়ে যেভাবে জোর গলায় বলছিল এবং জামাতকে এখানে তারা গণনার মধ্যে ধরছিল না, সেখানে এই সমন্বয়কদের পরিচিত কয়েকজন মুখ, সেই মুখের যারা লোকজন তারা শিবিরের সভাপতি বা শিবিরের সেক্রেটারি, এটি প্রচারিত হওয়ার পর অনেকের মুখে এখন রীতিমতো চুনকালি পড়ে গিয়েছে। পক্ষে বলার চেষ্টা করছেন, অনেকে নেতিবাচক বলার চেষ্টা করছেন, কেউ কেউ অতি প্রশংসা করে বলার চেষ্টা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের কোলের মধ্যে শিবিরের লোকজন ছিল এবং ছাত্রলীগের মিছিলে থেকে ছাত্রলীগকে ডুবিয়েছে। এটা যেন ফেরাউনের রাজপ্রাসাদে যেভাবে হযরত মুসা আলাইহিস সালাম বেড়ে উঠেছিলেন ওইরকম একটা অলৌকিক ঘটনা। অসাধারণ একটি উদাহরণ জামাত শিবির সম্পর্কে দিচ্ছে এবং শিবিরের যে সভাপতি, যে যুবক, তিনি এখন টপ অফ দ্য লাইন রাজনীতির এবং টপ অফ দ্য কান্ট্রি, এই দুটো খেতাব একসঙ্গে তারা বহন করছে। এর ফলে শিবির এবং জামাত এই মুহূর্তে রাজনীতিতে অনেকটা চাঙ্গা অবস্থায় রয়ে গেছে। তো জামাত এবং শিবির তারা যে সত্যিকার অর্থে আসলে কি কর্মকাণ্ড করছিল এটা কিন্তু শেখ হাসিনা টের পেয়েছিলেন এবং আমরা দেখেছি যে কারণে অকারণে তিনি জামাতের উপর চড়াও হতেন, শিবিরের উপর চড়াও হতেন। এমনকি দাওয়াতি কর্মকাণ্ডের জন্য যে সকল জামাত এবং শিবিরের লোকজন একত্রে বসে আলাপ আলোচনা করতেন এবং বলতেন যে আমরা কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইজমা নিয়ে, কিয়াস নিয়ে দিনের খেদমতে কথাবার্তা বলছি, তো সেখানে গিয়ে পুলিশ হানা দিয়ে 70-80 জন 100 জন মহিলাকে সব গ্রেপ্তার করলো। এই ঘটনা নিয়ে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মধ্যে যাদের নির্বুদ্ধিতার পরিমাণ খুব বেশি, আবেগপ্রবণ, তারা শেখ হাসিনাকে গালাগালি করে করে তার একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করেছে, যারা ফিনারে জাহান্নামা খালিদুন, এরা শুধু জাহান্নামে যাবে না, একেবারে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এই যে এত ধর্মপরায়ণা রমণী যারা বসে বসে কোরআন তেলাওয়াত করছেন, কোরআনের আলাপ আলোচনা করছেন, সেই ডিবি তাদেরকে সেখানে গিয়ে গ্রেপ্তার করলো, এটি কাজ হলো। এখন এই যে প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে জামাত তাদের কাঙ্ক্ষিত মাকামে পৌঁছার জন্য যতই রকম কৌশল, সেই কৌশলগুলো কিন্তু তারা নিয়েছে। তারা 2014 সনে যখন দুটো আন্দোলন হলো, 2014 সনে যে বিনা ভোটে নির্বাচন হলো, তার আগে যে একটা খুব 1 বছরের মতো জ্বালাও পোড়াও আন্দোলন হলো বিএনপি এবং জামাত, সেখানে জামাত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু সেটি আমেরিকা এবং ভারতের চক্রান্তে সেটা ফেল করে। অর্থাৎ তখন যদি নির্বাচনে বিএনপি এবং জামাত আসতো, আই এম শিওর যে তখন পর্যন্ত দেশে যে কালচার, 2014 সনে বিএনপি জামাত ক্ষমতায় আসতো। কিন্তু আমেরিকা এবং সেই ড্যান ডাব্লিউ মজিনা এবং ভারত এমনভাবে কৌশল করলো, কৌশল করার পরে সেখানে আওয়ামী লীগের একটা ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো। আর জামাত বিএনপি অনেকটা সেই নির্বাচনের পরে পশ্চিমাদের কথা মতো একটা নেগোসিয়েশনের রাস্তা খোলার জন্য আন্দোলন স্থগিত করলো। যদি আন্দোলনটা আরো 3 মাস চলতো তাহলে আওয়ামী লীগ সরকার হয়তো টিকতো না, কিন্তু সেখানে পশ্চিমারা জামাত এবং বিএনপিকে বিভ্রান্ত করেছে। আবার 2015 সনে যখন আবার আন্দোলন হলো, তখনও জামাত সর্বোচ্চ চেষ্টা করেছে, একেবারে সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীতে সরকার নিজেদের কারণে গুছিয়ে নিয়েছে এবং সেই আন্দোলনে জামাত এবং বিএনপি পেরে ওঠেনি। 2016 সাল থেকে জামাত নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে তারা দাওয়াতি কর্মকাণ্ড চালাবে এবং এই বিষয়ে জামাতের অনেক শীর্ষ নেতার সঙ্গে আমার একান্ত আলাপ আলোচনা হয়েছে এবং তারা এই কথাগুলো বলেছেন এবং আমিও সেই কথাগুলো আবার সরকারের যারা কর্তা ব্যক্তি আছে তাদের সঙ্গে যখন আলাপ আলোচনা করেছি, তারা বলছেন না ঠিক আছে, জামাতে এই কাজগুলো করুক, কোনো অসুবিধা নেই। ফলে পুলিশের পক্ষ থেকে কিন্তু 16, 17, 18 পর্যন্ত তাদেরকে একটা মোটামুটি ওয়াক ওভার দেওয়া হয়েছে এবং তখন মেট্রোপলিটন কমিশনার বেনজির সাহেব তিনি এই বিষয়টা খুব ভালো করে জানেন, তার সঙ্গে আমার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল। আর আমার সঙ্গে জামাতের নেতাদের মধ্যে শাহদুল হান্নান সাহেব এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছিলেন আমার সঙ্গে ওই সময়টিতে। তখনও শফিক সাহেব নেতৃত্বের এই পর্যায়ে আসেননি। যাই হোক, এটা আর একটা বিষয়। তো জামাত যে দাওয়াতি কর্মকাণ্ড চালিয়েছে, সেই দাওয়াতি কর্মকাণ্ডের মধ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু থেমে ছিল না এবং থেমে না থাকার যে নমুনা আমরা এই সময়টাতে দেখতে পাচ্ছি। যখন একটি রাজনৈতিক পট পরিবর্তন হলো
এটি প্ল্যান এ, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসলেন, তারপর জামাতের এবং সমন্বয়কদের সম্মিলিত ছাত্র জনতার আন্দোলন, বিএনপির আন্দোলন, সব ধরুন যে যাই বলুন না কেন সফল হলো, শেখ হাসিনা পালালো। এই পুরোটাকে যদি আপনি প্ল্যান এ ধরেন, তো প্ল্যান এ ধরেন, এখন প্ল্যান বিটা কি? বিশ্বাস করেন প্ল্যান বি এর জন্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এক্সেপ্ট জামাত ছাড়া আর কোনো দলের কোনো প্রস্তুতি ছিল না। বিএনপি তো কল্পনাই করতে পারেনি যে শেখ হাসিনা পালিয়ে যেতে পারেন, আশাও করেননি। জনাব তারেক রহমান মানে সাপোর্ট দিয়েছেন, লজিস্টিক সাপোর্ট দিয়েছেন, এটা আমি জানি, সবই ঠিক আছে, কিন্তু এটা যে শতভাগ সফল হবে, সফল হলে আমাদেরকে হঠাৎ করে কি করা লাগতে পারে, এই বিষয়গুলো প্ল্যান বি বিএনপির মধ্যে ছিল না। আওয়ামী লীগের নিকটে কোনো প্ল্যান বি ছিল না। তারা দোটানার মধ্যে ছিল, অনেকে পালিয়ে গেছেন, অনেকে চিন্তা করছিলেন পালাবেন, অনেকে মনে করছেন না পালাতে হবে না, কিন্তু সত্যিকার অর্থে পরাজিত হবে এবং আজকের এই দুরবস্থার সৃষ্টি যদি হয় সেক্ষেত্রে তাদের প্ল্যান বি কি? যেমন 111-এর সময় তাদের একটা প্ল্যান বি ছিল। ফলে যেই মুহূর্তে শেখ হাসিনা গ্রেপ্তার হলেন 11-এর সময়, সঙ্গে সঙ্গে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সভাপতি তিনি নিয়োগ দিয়ে দিলেন লিখিত, এবং দ্যাট ওয়াজ দ্য ভেরি স্মার্ট ডিসিশন। কিন্তু এবার এখন পর্যন্ত তারা কোনো প্ল্যান বি প্ল্যান সি তাদের কিছুই নেই। তারা যা কিছু করছেন এগুলো সব যাকে বলা হাওয়ার উপরে বিভিন্ন রকম যাকে বলা হয় পরিকল্পনা, কথাবার্তা, এই টুস করে ঢুকে পড়বেন, তারপরে এটা করবেন ওটা করবেন, ইউনূসের সফলতা তিনি পাবেন না, ডক্টর ইউনূস, এই সমস্ত যাকে বলে অলিক কল্পনা, কিন্তু তাদের কোনো প্ল্যান বি এখন পর্যন্ত তারা করতে পারেননি। আমি আওয়ামী লীগের একজন লোকের সঙ্গে আলোচনা করছিলাম, নেতা, বড় নেতা, তো তিনি বলছেন যে ভাই আপনার কাছে অনেক খবর আছে, আপনি বলেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আমি বললাম যে কোনো ভবিষ্যৎ নাই। তো তিনি বলেন যে ব্যাপারটা কি? আমি বললাম যে প্রথম ব্যাপার হলো যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত আপনারা কেউ বিশ্বাস করতে পারছেন না যে আওয়ামী লীগের পতন হয়েছে। 2 নম্বর হলো যে আপনারা এখনো পর্যন্ত স্বীকার করছেন না যে আপনাদের ভুলের কারণে আপনাদের পতন হয়েছে। 3 নম্বর হলো যে এই আওয়ামী লীগের রাজনীতিতে যারা কারাপ্টেড, যারা দায়ী ব্যক্তি, ইনক্লুডিং শেখ পরিবার, তাদেরকে বাদ দিয়ে একটি নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। এই বিষয়টা আপনাদের মস্তিষ্কে এখনো পর্যন্ত ঢুকছে না, এবং এই 3টা জিনিস ছাড়া আপনাদের কখনোই ক্ষমতায় আসা হবে না। আগে সরি বলতে হবে। তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনার শুধু প্ল্যান বি থাকলে হবে না। আপনি অনেক কিছু করতে পারবেন, কলা কৌশল করতে পারবেন, কিন্তু আপনাকে যদি বিজয়ী হতে হয় তাহলে অবশ্যই আপনাকে সৎ হতে হবে, সৎ চিন্তা করতে হবে, এবং অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করতে হবে, এবং ভবিষ্যতে ভালো কাজ করার জন্য পরিকল্পনা থাকতে হবে, যেটি যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে না থাকে তাহলে সেই রাজনৈতিক দল কখনো ঘুরে দাঁড়াতে পারে না। অতীতে কেউ পারেনি, আগামীতে কেউ পারবে না। একটার পর একটা বিশৃঙ্খল হবে, খারাপ সময় আসবে, কিন্তু পরিবর্তন হবে না। কিন্তু যেই মুহূর্তে আপনি রিনোভেট করবেন নিজেকে, ভালো চিন্তা করবেন, তো সেটা আওয়ামী লীগের মধ্যে নেই, একদম নেই। ফলে ওই তারা কোনো প্ল্যান বি প্ল্যান সি কোনো কিছু বাদ দিয়ে শুধুমাত্র একটা স্বপ্নের মধ্যে আছেন, কল্পনার মধ্যে আছেন। কেউ মাজারে যাচ্ছেন, কেউ জিকিরের আসনে বসছেন, কেউ কামরূপ কামাখ্যা গিয়েছেন, আলটিমেটলি অনেকে যাওয়ার চেষ্টা করছেন যে দেখি জাদু টোনা মন্ত্র দিয়ে কোনো কিছু হয় কিনা। কিন্তু জামাত সেখানে কিন্তু উল্টো কাজ করেছেন। তারা নামাজ পড়েছেন, কোরআন শরীফ পড়েছেন, তসবিহ তাহলিল করেছেন, হজ করেছেন, জেল খেটেছেন, জুলুম করেছেন। তার সঙ্গে সঙ্গে যদি শেখ হাসিনার পতন হয় তাহলে তাদের করণীয় কি, সেই বিষয়গুলো তাদের প্রস্তুতি ছিল। এবং প্রস্তুতি থাকার কারণে দেখুন যে এ যাবৎ কালের সচিবালয়, পুলিশে, বিশ্ববিদ্যালয়গুলোতে, প্রশাসনিক জায়গাগুলোতে যে সকল লাভজনক, গুরুত্বপূর্ণ এবং প্রভাব বিস্তার করে এই যে পদ এবং পদবিগুলো রয়েছে, সেই পুরো জায়গাতেই জামাত যে সুযোগটা নিতে পেরেছে, যেখানে জামাতের লোকজন যেভাবে বসতে পেরেছে, এটা অন্য দলগুলো কল্পনাই করতে পারে না। প্লাস জামাতের যে মতাদর্শগুলো, তারা যে জিনিসগুলো চায়, যে জিনিসগুলো স্বপ্ন দেখে, তাদের অভ্যাসগুলো, এগুলো আলটিমেটলি তারা স্পিড আপ করে দিয়েছে। যেমন ওয়াজ, এখন মানে এটা যেভাবে চলছে, জামাতের তো মেইন হলো এই ওয়াজ করে দেলোয়ার হোসেন সাঈদী বা তিনি যে ট্রেন্ডটা চালু করেছিলেন, ঠিক একই ট্রেন্ডে বাংলাদেশে এখন ধরুন তাদের অন্তত 1 ডজন জনপ্রিয় বক্তা আছেন। সেখানে মিজানুর রহমান আজহারী আছেন, তারপরে আরও অনেকে, আমি নাম বলবো না, মানে যারা জামাতি বক্তা হিসেবে খুবই জনপ্রিয়, এবং তাদের এগেনস্টে, জামাতের এগেনস্টে যদি বক্তা ধরেন তাহলে একমাত্র এনায়েতুল আব্বাসী জনপ্রিয় বক্তা, যারা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে জামাতের উল্টো দিকে যারা রাজনীতি করেন বা বিশ্বাস করেন, এই লাইনে একমাত্র এনায়েতুল আব্বাসী ছাড়া আর কোনো জনপ্রিয় বক্তা জামাতের সমপর্যায়ের নেই। তো ফলে কি হচ্ছে, এনায়েতুল আব্বাসী একা পারবেন না। অন্যদিকে পুরো ওয়াজের মাঠটি লক্ষ লক্ষ মানুষকে সমবেত করার জন্য তাদের অসংখ্য বক্তা রয়েছে, এবং আলটিমেটলি দে হ্যাভ স্টার্টেড দেয়ার জব, তারা কাজ করেছেন। এবং কওমি মাদ্রাসা, তাবলিগ, হেফাজত, এই প্রতিটি জায়গাতে যতটা সম্ভব জামাত তার যে বিস্তৃতি, এটি তারা প্ল্যান বি এর মধ্যে তারা করে ফেলেছে। এরপর নিজেদের দল গোছানো, তারপর কি করে এই সময়টিতে আরো বেশি প্রার্থী পাওয়া যায়,
তো সব মিলিয়ে যে জামাতের প্ল্যান বি, সেই প্ল্যান বি অনুযায়ী কিন্তু এই মুহূর্তে আসলে সরকার চলছে। আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন, সেখানে জামাতের আমির যাচ্ছেন না, বা জামাতের আমিরের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের এরকম কোনো কথাবার্তা নেই। কিন্তু জামাত এরকম একটা যাকে বলে জাল বিস্তার করে রেখেছে, এরকম একটা সিস্টেম তারা তৈরি করে ফেলেছে। যেভাবে কোটা আন্দোলনটি প্রথম থেকে তাদের নিয়ন্ত্রণ ছিল, একইভাবে সরকারের সেই প্রথম দিন থেকে যেদিন সরকার শপথ নিল আজকে পর্যন্ত দেশে এবং দেশের বাইরে পুরো জিনিসটি কিন্তু তাদের নিয়ন্ত্রণে আছে। অনেকে বিষয়টি বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন, ধরে অনেকের গাত্র ধাওয়া শুরু হয়েছে, অনেকের আগে করে জ্বালাজালি করছেন, গড়াগড়ি করছেন, গালাগাল দিচ্ছেন। কিন্তু জামাত নির্বিকার, তারা তাদের প্ল্যান বি বাস্তবায়ন করে চলছে এবং প্ল্যান সি এর দিকে এগোচ্ছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।